নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজ বলবো কৃত্তিকা নক্ষত্রের ব্যাপারে। কৃত্তিকা নক্ষত্রর সমস্ত কিছু বলবো। কৃত্তিকা নক্ষত্রের গুণ, দোষ, কৃত্তিকা নক্ষত্রের জন্মের কারণ, উদ্দেশ্য, তার দেবতা, তার সঙ্গে তার সম্পর্ক, তার সমস্ত কিছু, পশু কি, পাখি কি, গাছ কি, কি এর বৈশিষ্ট্য, এর সঙ্গে জীবনের সম্পর্ক কি, এই মানুষগুলো কেমন হয়, তার ব্যবসা কি, তার কর্ম কি হবে, তারা স্বভাবে কেমন হয়, তার স্বভাব, চরিত্র, দোষ, গুণ সব কিছু বলবো। একটা একটা করে সব বলবো। তো আমাকে একটু সময় দিতে হবে, একটু সময় নিয়ে আমি বলতে চাই, কারণ এই সমস্ত বিষয়গুলো একটা একটা করে যদি ব্যাখ্যা করি তা কিন্তু সংক্ষেপে বলা সম্ভব নয়, খুব শীঘ্রই বলা সম্ভব নয়। একটু একটু করে গুছিয়ে গুছিয়ে পরপর বলতে হবে, তাই জন্য সময় লাগবে। তো আমি রিকোয়েস্ট করব তোমাদের যে একটু সময় নিয়ে দেখতে, যদি একদিনে না হয় তো দুদিনে হোক, কিন্তু দেখলে বা একটু সময় নেওয়াটাই ভালো। যার দরকার আছে জানার, বা যার মনে হয় যে এটা শুনতে ভালো লাগছে, তাদের অবশ্যই বলবো যে সময় নিয়ে দেখো। যাই হোক, আমি শুরু করছি আজকের কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে। কৃত্তিকা নক্ষত্রের সব কিছু বলবো, স্বভাব, চরিত্র বলেছি, সব কিছু, সব চরিত্র তো এটা স্বাভাবিক। তার সঙ্গে যে জীবনের উদ্দেশ্য, এমনকি জন্ম নেবার উদ্দেশ্য, সেটাও বলবো। কেন এই নক্ষত্রে আমাদের জন্ম হয়েছে সেটাও বলবো। যাই হোক, শুরু করছি। কৃত্তিকা নক্ষত্র, আমরা কৃত্তিকা নক্ষত্র এমন একটি নক্ষত্র যার প্রথম চরণ আছে মেষ রাশিতে, আর বাকি তিনটে চরণ আছে বৃষ রাশিতে। তার মানে কেউ যদি হয় মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র, আবার অনেকে হয় বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র। তার মানে মানে কৃত্তিকা নক্ষত্রে যদি এরিয়াটা আমরা ধরি, তার কিছু অংশ মেষ রাশি হলো আর কিছু অংশ হলো বৃষ রাশি। মহাকাশে এরকম একটা ভাগ করা আছে। তো এটা হলো মহাকাশের ব্যাপার। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাবো যে এই কৃত্তিকা নক্ষত্রের যদি মেষ রাশিতে হয়, তার উপর প্রভাব থাকবে মঙ্গলের, রবির এবং তাদের যে দেবতা তাদেরও। যেমন যদি মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র হয়, তার উপরে মঙ্গল, রবি, অগ্নিদেব, ভগবান কার্তিক, শিব, এই সমস্ত, এবং তার সঙ্গে শক্তি, মাতা পার্বতী বা শক্তি, তারও একটা প্রভাব থাকবে। এটা গেল। আর যদি বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র হয়, তার সঙ্গে শুক্রদেব, অগ্নিদেব, রবিদেব, আর তার সঙ্গে ভগবান কার্তিক, এদেরও প্রভাব থাকবে। তাহলে এই রকম জীবন হবে। মেষ রাশি কৃত্তিকা আর বৃষ রাশির কৃত্তিকার মধ্যে সামান্য তফাৎ, তারপরে বাকি সবটাই এক। একটুই তফাৎ আছে, তার বেশি কোনো তফাৎ নেই বা পার্থক্য নেই। কোন জায়গায় পার্থক্যটা আছে আমি সেটা শেষে বলবো, যদি আমার মনে থাকে তবে। কারণ আমি সবটাই মাথায় রেখে বলি, কোনো স্ক্রিপ্ট আমি লিখি না এবং মুখস্থ করেও বলি না। তো সেই জন্যই আমি এইটা চাপটা থেকে মুক্ত হতে চাই, যে পরপর গুছিয়ে গুছিয়ে মাথায় রেখে বলবো। যদি খুব বলতে যাই যে ঝটপট বলবো, অল্প সময়ে বলবো, তাহলে মাথা থেকে সব হারিয়ে যাবে। এই জন্যই সময় নিয়ে বলতে চাই। এই ব্যাপারটাই এরকম। জ্যোতিষ মানেই হলো এরকমই দর্শন। জ্যোতিষ মানে হলো দর্শন। জ্যোতিষ দর্শন, জীবন দর্শন, জীবন এবং জ্যোতিষ, এগুলো দর্শন মানে আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা মানে ঈশ্বরের সঙ্গে একটা যোগ, কানেকশান। তো এগুলো তো চারটিখানি কথা নয়। এগুলো বুঝলে একটা সুবিধা হবে যে এই কোন পথে গেলে আমরা জীবনে খুব সহজে সাকসেস পাবো, উন্নতি করতে পারবো, ইচ্ছা পূরণ করতে পারবো, এগুলো আমরা জানতে পারি। তাই নক্ষত্র হলো জ্যোতিষের চোখ, এবং সেই চোখকে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সেই চোখের পথে যদি আমরা চলতে পারি, তাহলে খুব সহজে লক্ষ্যে পৌঁছাতে পারবো, এটা বলতে পারি। তো এরকমই আমাদের নক্ষত্র হলো কৃত্তিকা, যার সম্বন্ধে আমি আজকে বলতে শুরু করেছি। কৃত্তিকার অধিপতি গ্রহ হলো আমাদের রবি দেব। নক্ষত্রের যে অধিপতি সে হলো রবি দেব। আর যেহেতু বৃষ রাশিতে যদি পড়ে, তাহলে তার মানে রাশির অধিপতি শুক্র, কিন্তু তার শুক্রের প্রভাবটা কিন্তু নক্ষত্রের উপরে একটু হলেও পড়ে। আর ওদিকে মঙ্গল যদি হয়, তার মঙ্গলের প্রভাবটাও একটু পড়ে। তবে মেন যে প্রভাব বেশি দেয় সেটা হলো রবিদেব এবং অগ্নিদেব, যেহেতু নক্ষত্রের দেবতা অগ্নিদেব। আর অগ্নিদেব আর রবিদেব প্রায় সমগোত্রীয় বলা চলে অনেকটা, কারণ দুজনেই অগ্নিতত্ত্বের সঙ্গে সম্পর্কিত, এবং দুজনেরই অগ্নি হলো প্রধান শক্তি। তো অগ্নি হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তো প্রধান তত্ত্ব অগ্নি, এবং অগ্নি সেরা তত্ত্ব, প্রধান এবং শক্তিমান তত্ত্ব, মানে তত্ত্ব নয় তত্ত্ব। তো যাকে এলিমেন্ট বা উপাদান বলি, তো তত্ত্ব, হ্যাঁ, কথাটা তত্ত্ব। তো যাই হোক,
যেটা আমি বলছি যে অগ্নি কি করে, আরও যে পঞ্চতত্ত্ব আছে, এই বায়ু, জল, আকাশ, এই যে এরকম অগ্নি, আর এরকমই যে তত্ত্ব আছে, এবং পৃথিবী, এরকম করে 5টা তত্ত্ব আছে। তো অগ্নি কি করে, যখন তিনি কাউকে জ্বালান, আমাদের দেহ বা কোনো বস্তু পঞ্চতত্ত্বে গঠিত। তো অগ্নি যখন কাউকে ধ্বংস করে, তো কি করে অগ্নিদেব, সবাইকে তাদের অংশ ফিরিয়ে দিয়ে নিজেরটা নিজের কাছে রেখে দিয়ে সেই সাইকেলটা, সেই জন্ম, এই চক্রের যে তত্ত্ব, চক্রের যে সাইকেল, সেটা বজায় রাখেন, অর্থাৎ সৃষ্টি চক্র বজায় রাখেন। তো এই হলো অগ্নির কাজ, এবং অগ্নির এই কাজটাই করেন তিনি সৃষ্টি রক্ষার জন্য, সৃষ্টিকে পালন করার জন্য, আবার সৃষ্টিকে ধ্বংস করার জন্য। তো এইরকমই এই নক্ষত্রের মধ্যে এই গুণটা থাকবে। কেন? অগ্নির তেজ থাকবে, অগ্নির মতন গতিশীল হবে। এদের ক্যারেক্টার কেমন হবে, এদের ক্যারেক্টারগুলো আমি বলছি, তবে তার আগে কিছু কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট কথা। যদি কৃতিকা নক্ষত্রে যদি দেবগুরু বৃহস্পতি থাকে, তাহলে অনেকে বলে, যদি শাস্ত্রে লেখা আছে, শাস্ত্র মতে এটা বলা হয় যে, যদি, তাহলে কি বলছি, যদি কৃতিকা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকে, তাহলে বলা হয় যে সেই মানুষটি পূর্বজন্মে সেই পরিবারেরই কোনো একজন সদস্য ছিল। সেই সদস্য তার কাজ সম্পূর্ণ করতে বা মনের ইচ্ছাগুলো পূরণ করতে আবার নতুন করে জন্ম নিয়ে ওই পরিবারই এসেছে কৃতিকা নক্ষত্র হয়ে। ঠিক আছে? তো আর আমার নিজস্ব মতে আমি বলবো যে মানে যদি তার পূর্বজন্ম দেখা যায়, তবে দেখব যে সেই আগের জন্মে সেই রাশির, মানে সেই মানুষটি ছিল ধনু রাশি, এবং তার নক্ষত্র থাকবে হয়তো উত্তরসরা, এরকম উত্তরসরা নক্ষত্র, রবিরই নক্ষত্র একটা। তো এর পিছনে যে কারণটা, সেটা আমি ভিডিও শেষে গিয়ে বলবো, কারণটা কেন এটা বললাম। তো এটা সত্যি যে এটা মনে করা হয়, এবং শাস্ত্র লিখিত সত্য, যে পুনর্জন্ম হয়, এবং আগেরই পরিবারেরই কোনো সদস্যের পুনর্জন্ম হয়ে তারা এই জন্মে আবার ফিরে আসে ওই পরিবারের সদস্য হয়ে, নতুন সদস্য হয়ে ফিরে আসে। তো যাই হোক, এটা বৃহস্পতি সম্বন্ধে এটা বললাম। তো এই নক্ষত্রের গণ হচ্ছে রাক্ষসগণ। রাক্ষসগণ মানে হলো যে প্রচুর পরিশ্রমী এবং পরিশ্রম করে নিজেদের ভাগ্য সে নির্মাণ করতে সক্ষম, এবং সে নির্মাণ করে নেয় নিজের বলে, নিজের শক্তিতে, নিজের পরিশ্রমে সে নিজের ভাগ্য নির্মাণ করে, নিজের জীবন নির্মাণ করে, এবং তার ক্ষমতা তার মধ্যে আছে, সেই ক্ষমতা তার মধ্যে আছে, থাকে। আর গুণ হলো রাজসিক গুণ। রাজসিক গুণ মানে একটু ভোগী বটে, ভোগ করবে, কিন্তু সে নিজের জন্য ভোগ করবে, এবং সে চাইবে যে আরও 5 জনে তার যে সে যে ভোগটা করছে, যে সেটা সম্পদ ভোগ হতে পারে, সম্মান ভোগ হতে পারে, তো যা কিছু সে ভোগ করছে, সে চাইবে যে সেটা অন্য কেউ ভোগ করুক। এইরকমই তার মনোভাব, প্রবৃত্তি। তার মানে সে একা চায় না। রাজা কি চায়? রাজা চায় আমি ভালো থাকবো এবং আমার প্রজারাও যাতে ভালো থাকে, সেটাই প্রার্থনা করে, এবং সেটা চায়ও, এবং সেটাই করে। রাজার কর্তব্যটাই, রাজার কাজই ওটা। কি কাজ না, আমার সঙ্গে আমার প্রজারাও ভালো থাকবে। এই হলো রাজার ধর্ম, রাজার গুণ। তো সেরকমই রাজস্বিক গুণ নিয়ে এরা জন্মায়, সেরকমই মনের এরা মানুষ। তার মানে সবার মঙ্গল চাওয়াটা এদের একটা মানে ধর্মের মধ্যে পড়ে, এবং প্রবৃত্তি এটা, আমার সঙ্গে যেন সবাই ভালো থাকে। এরকমই তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেও এরকম করেই ওরা করে, যে সবার মঙ্গল করো। এরা হয় একদম গতিমান, তারপরে বলবান, কীর্তিমান। এরা এরকমই একজন, মানে যশস্বী, বিদ্বান, কীর্তিমান বললাম। হ্যাঁ, তো তারপরে কি, এদের আত্মগৌরব চাই, এদের আত্মসম্মান চাই। যে কাজ করবে বলবে সেই কাজ ফিনিশ করবে, এবং ফিনিশ করেই ছাড়বে। কাজ সম্পূর্ণ করতে এরা ওস্তাদ। কাজ হাতে নিয়ে ফেলে রাখা এদের হয় না। এরা হয় সফল ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি, সরকারি কর্মচারী বা সরকারি উচ্চ পদে থাকা ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, এলিট পরিবারে বেশি এলিট হয়ে যায় এরা। মানে জীবনের প্রথম দিকটা কষ্ট হলেও 28-30 বছর বয়সের পর থেকে এরা এলিট সম্প্রদায় হয়ে যায়। তো এরা এরকমই, মানে ধনী হয়ে যায়, তখন সফল হয়, সম্মানী হয়, কীর্তিমান হয়। এরকম মানুষ তাদেরকে সম্মান করে। খুব মাটির মানুষ, ডাউন টু আর্থ, সরল মনের মানুষ হয়। খাদ্য রসিক, একটু খেতে ভালোবাসে, কিন্তু তার মানে এটা নয় যে খাদ্যটা প্রধান। তার মানে এদের যে কি হয়েছে না, লিভার খুব স্ট্রং, এবং কি এরা তাড়াতাড়ি হজম করতে পারে। হজম শক্তি এদের বেশি হওয়ার জন্য এদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, মানে খাদ্য হজম করতে পারে, তাই তাড়াতাড়ি আবার খাবার লাগে।
তো এই জন্য খাদ্য রসিক হয় একটু, সেটাকে কোনো দোষ বললে চলবে না। খাদ্য রসিক হওয়াটা কোনো দোষের নয়, ভালো কথা। একটু পুরনো ধ্যান ধারণায় বা পুরনো নীতিতে বিশ্বাসী, মানে একটু গোঁড়া টাইপের বলা যায়, মানে কোনো পুরনো বা প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী। সহজে এরা নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করে না, এরকম এরা স্বভাবের হয়। এরা যত্নবান, কেয়ারিং নেচার, এরা তেজস্বী, অতিথি পরায়ণ, তো এরকমই ব্যাপার। আর সর্বসুখ, এরা একটা জীবনের একটা স্তরে গিয়ে এরা সর্বসুখ লাভ করে। তার মানে এদের কাছে বাড়ি গাড়ি জমি সব কিছু থাকে, সম্মান টাকা পয়সা সব কিছু থাকে, জীবনের একটা পরে গিয়ে থাকে, মানে ওই 30 বছর বয়সের পর থেকে এদের এগুলো পাওয়া যায়। আর অনেকেই যদি রবি থাকে কৃতিকায়, তাহলে এবং যদি চন্দ্র কৃতিকায় আছে, যদি এরকম হয়, তাহলে এরা জীবনের 25 বছর বয়সের মধ্যেই এরা সব কিছু এরা নিজেরাই করে নেয়, প্রতিষ্ঠিত হয়ে যায়, সফল হয়, সম্মানী বা যশস্বী হয়, কীর্তিমান হয়, এরা হয়ে পড়ে। রবি যদি থাকে কৃতিকা নক্ষত্রে, তো কোনো কথাই নেই, খুব ভালো ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, পুলিশ বিভাগে থাকতে পারে, সেনা বিভাগে থাকতে পারে। তো এরকমই এদের আরো আমাদের আমাদের এইরকম পেশায় এরা থাকতে ভালোবাসে। যে কোনো যেহেতু এই নক্ষত্রের প্রতীক হচ্ছে জ্বলন্ত অগ্নিশিখা আর তরবারি। তাহলে জ্বলন্ত অগ্নিশিখা মানে কিরকম? তার মানে অগ্নি এমনিতেই পাওয়ারফুল, খুব শক্তিমান এবং ধ্বংসাত্মক, এর মধ্যে শক্তি আছে। এবং অগ্নি সৃষ্টিও করতে জানে, ধ্বংসও করতে জানে। তার মানে এই মানুষগুলো ব্যালেন্স করতে জানে, কখন ধ্বংস করতে হবে, কখন সৃষ্টি করতে হবে, এই জ্ঞানটা তাদের আছে। এবং তারা যেহেতু এদের মানে অগ্নির মতন মানে তেজস্বী, যশস্বী, বলবান এবং ঊর্জাবান, তার মানে কি শক্তিমান। এবার কি হলো, মানে যেমন এরকম মানে যজ্ঞের অগ্নি যখন ঘি ঢালা হয় তখন কি করে, শিখা একবারে লিলিহান শিখা দিয়ে ওঠে, তো এরকম চঞ্চল হয়ে ওঠে অগ্নি তখন। তো এরকম চঞ্চল এরা। আর তলোয়ার যেহেতু এদের সাইন, তাহলে কি মানে তলোয়ার কেমন হয়, দুদিকে ধার থাকে, তার মানে তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ কথাবার্তা, কর্কশ কথা বলে দেবে, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলবে, ডাইরেক্ট বলবে। তো কর্কশ ভাষা ওদেরকে ওই জন্য দেখতে পারে না, মানে কি করে, মানে ভাবে যে খুব মানে অহংকারী, মানে খুব গর্ব আছে, এরকম একটা ব্যাপার, গর্ব করে আর কি নিজের ব্যাপারে, আত্ম অহংকারী অনেকে ভুল ভাবে, এগুলো সব ভুল ভাবনা। ওদের নেচারটা এরকম, ওদের মধ্যে অগ্নিতত্ত্ব বেশি থাকে, তাই ওরা এরকম যেটা সঠিক সেটা বলে দেয়, সময় মতো বলে দেয়, ঠিক করে, কাউকে কোনো তোয়াজ করে কথা বলতে হবে এমন এরা পছন্দ করে না। একদম সত্য কথা সত্য ভাবে বলবে এবং সময় মতো বলবে, এই লুকিয়ে চুরিয়ে বলবো, পরে বলবো, এরকম কিছু না, একদম কাট টু কাট কথা বলে দেয়, স্ট্রেট ফরওয়ার্ড, দারুণ ব্যাপার, চরিত্র হেভি, রাজা সেনাপতি, এই সমস্ত গুণগুলো এদের মধ্যে আছে। রাজা রবির গুণ আছে, সেনাপতি মঙ্গলের গুণ আছে, তো থাকবেই। তাহলে রাজা এবং সেনাপতিরা কি করে, ইনিয়ে বিনিয়ে কথা বলে না। মন্ত্রী হলে অন্য কথা ছিল, কিন্তু সেনাপতি রাজা এরা সিদ্ধান্ত, ডিসিশন মেকার, সিদ্ধান্ত নিতে ভালোবাসে, নিতে হয় তাদের, মানে এদের ধর্মটাই এরকম, কর্মটাই এরকম, সিদ্ধান্ত এখনই নিতেই হবে। এবং এরা সিদ্ধান্ত নিতে ভালোবাসে, সিদ্ধান্ত নিতে পারে। এদের জীবনে এমন এমন অবস্থা তৈরি হয়, মানে এমন অবস্থা তৈরি হয় যখন সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু তখন এমন অবস্থা তৈরি হয় যে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে পড়ে। একদিকে কর্তব্যের দায়, কর্মের দায়, সংসারের দায়, অর্থের দায়, বিভিন্ন রকমের দায় থাকে। সেই দায় থেকে কোনটা তার জন্য বেশি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়, নির্বাচন করাটা কঠিন হয়। কিন্তু এই মানুষগুলো খুব সহজে সিদ্ধান্তে আসতে পারে, শুধুমাত্র এই স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার জন্য এবং মানে একদম সততা, মানে খুব সৎ মানুষ এরা, অনেস্ট, এবং অনেস্ট হওয়ার জন্য, অনেস্টির জন্য এরা এই সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে ফেলে। যেটা এদের জন্য প্রয়োজন, যেটা বাকি অপ্রয়োজনীয়, যেটা সেগুলো খুব সহজে এরা বর্জন করতে পারে, এবং যেটা এর জন্য ইম্পর্টেন্ট, যেটা এদের জন্য প্রয়োজনীয়, সেটা এরা নিতে পারে। এবং ওই রকমই তো এটা করতে গিয়ে অনেকে ভাবে, দেখা গেল যেটা কঠিন সিদ্ধান্ত পৌঁছালো এবং যেটা সিদ্ধান্তটা অনেকের কাছে ভালো লাগলো না, অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, কর্তব্যের দায়ে, কর্মের দায়ে। যেরকম অফিসারদের হয়, সরকারি অফিসারদের এরকম করতে হয়, অনেকের সিদ্ধান্ত ভালো লাগছে না, বা তার নিজের কাছেও ভালো লাগছে না এই সিদ্ধান্তটা, কিন্তু তাকে নিতেই হচ্ছে, ওপরওয়ালার অর্ডার আছে, কি করবে। তো এরকমই তাকে সিদ্ধান্ত নিতে হয় এবং নিয়ে ফেলতে হয়। এবং এরা পারে সিদ্ধান্ত নিতে, ভালো কোনটা মন্দ কোনটা বাছাই করতে পারে খুব সহজে, এবং বাছাই করে এরা সেই কাজে লেগে পড়ে এবং সেই কাজে সফল হয়। এবং সবার কাছে অপ্রিয় হোক, কোনো অসুবিধা নেই, অপ্রিয় হয়, লোকে বলে এদের খারাপ, কিন্তু তাতে তাদের তোরাই কি। আর আমি বলছি দরকার নেই, লোকে যে যা বলে বলুক, যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেটাই তোমরা করবে, এবং যেটা তোমাদের নেচার সেই অনুযায়ী চলবে, জীবনে সাকসেস পাবে, আমি বলছি।
ঠিক আছে? তাই কে কি বললো সেই জিনিস সেটা নিয়ে কারোর কথায় কান দিলে হবে না, আর কোনো কথায় কান দিলে হবে না, এবং কারোর জন্য ভাবলে চলবে না। হ্যাঁ ভাবো, কখন ভাববে? যখন তুমি সেনাপতি হয়ে যাবে, যখন তুমি রাজা হয়ে যাবে, তখন তুমি প্রজার জন্য ভাববে, তখন তুমি সেনার জন্য ভাববে, যখন তুমি সেনাপতি হবে। কিন্তু তার আগে তোমার ভাবলে চলবে না। তখন তোমাকে, যদি তার আগেই ভাবো, তোমার গলাটা তোমাকে কেটে দেবে। তখন সেনাপতি কখন হবে? তাহলে মরে গেলে কি হবে? সেনাপতি থোড়ি হবে, এরকম ব্যাপার। তো এরা কি করে, ছোটবেলায় এদের ছোটবেলাটা খুব কষ্টে কাটে। ছোটবেলাতেই মানে ছোটবেলা থেকেই এদের বাবা মা থেকে এদেরকে দূরে থাকতে হয়। কর্মের প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে এদেরকে বাবা মার থেকে অনেকটা দূরে থাকতে হয় বেশিরভাগ সময়। কিংবা যদি বাবা মার থেকে দূরে না থাকতে হয়, কিংবা যে কোনো একজন দূরে থাকবে, হয় বাবা নয় মা, দূরে তো থাকবেই। এদের বেশিরভাগ এরকম হবেই হবে। তো এই এই সময় এদের কি করতে হয়, এরা নিজেকে তৈরি করে, নিজেকে জীবন যুদ্ধের জন্য তৈরি করে। দারুণ আওয়াজ, মানে একেবারে টানা আওয়াজ, টিপে ধরে আছে হর্নটা, দারুণ আওয়াজ, মানে দারুণ মানুষেরা। মানে এরা আছে ড্রাইভার হয়েছে পড়াশোনা শিখে, এরকম ব্যাপার। মানে যাই হোক, কীরকম জানি না, এদের নিয়ম আছে, জানি না সেই নিয়ম। টিপে ধরে নয়েজ পলিউশন করো, এটাই নাকি নিয়ম। হয়তো সরকার শিখিয়ে দিয়েছে এদেরকে, জানি না, এরকম হতে পারে। এরকম সব নিয়ম। পলিউশন করাটা এখন মানে যেন ফ্যাশন হয়ে গেছে। নয়েজ হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, এসব। যাই হোক, কি বলবো আর। আচ্ছা, যেটা বলছিলাম, কোন জায়গায় ছিলাম যেন, হ্যাঁ, বাবা মার কথা। এরা যে কোনো শৈশবে এদের বাবা অথবা মায়ের কাছ থেকে দূরে থাকে, এটা এদের নিয়তি। বাবা মায়ের থেকে দূরে থাকার মানে হলো জীবন যুদ্ধে এদেরকে অবতীর্ণ হওয়ার জন্য বা তৈরি হওয়ার জন্য এদেরকে ছোটবেলা থেকে প্রস্তুত করা হয়, এবং এদের অটোমেটিক হয়েও যায়, সেরকম অবস্থা তৈরি হয়। ছোটবেলাটা জীবন যুদ্ধে কাটে, যোদ্ধা তৈরি হতে হয় না, নিজেকে যোদ্ধা তৈরি করতে হয়, এরকম ব্যাপার। তো এই যুদ্ধে কাটা শৈশব, মানে যুদ্ধ করে কাটানো শৈশব খুব কষ্টে কাটে, এবং তাই জন্য জীবন যুদ্ধে এরা সফল হয়, এবং খুব তাড়াতাড়ি এরা জীবনে দাঁড়িয়ে যায়। অর্থ ইনকাম করার জন্য এরা দাঁড়িয়ে যায়। কোনো নামী ব্যক্তি হয়ে গেল, কোনো পদে আসীন হয়ে গেল, কোনো পদ পেয়ে গেল, চাকরি পেয়ে গেল, সরকারি পদে পেয়ে চলে এলো, খুব সহজেই এরা করতে পারে। তো এরা যেটা বলছিলাম, অগ্নিশিখা এদের, মানে জ্বলন্ত অগ্নিশিখা এদের প্রতীক হওয়ার জন্য এদের কর্ম কেমন হবে? এদের কর্ম হবে ওই যে বলেছিলাম, যেহেতু জ্বলন্ত শিখা এবং তরবারি দুটো এদের প্রতীক, তাহলে অস্ত্র শস্ত্র নির্মাণ, ছোটখাটো অস্ত্র হতে পারে, বড় সড়ো অস্ত্র হতে পারে, বিস্ফোরক অস্ত্র হতে পারে, যে কোনো অস্ত্র নির্মাণ করা এদের কাছে ছেলে খেলার কাজ, এবং এরা সেই জ্ঞান নিয়ে জন্মায়, এদের মাথায় থাকে ইনবিল্ট, এই সম্বন্ধে এদের আগ্রহ বেশি থাকে, এরা এই লাইনে সাকসেসফুল হয়, খুব সহজেই হয়। তো এই জন্য এরা অস্ত্র নির্মাণের কাজ করতে পারে। এরা একটু হটকারী হয়, ভ্রমণ প্রিয় হয়, ভোজন প্রিয় হয় বলেছি, তর্ক প্রিয় হয়, মানে তর্কশাস্ত্রী, তর্কবিদ, তর্ক মানে তার্কিক যাকে বলে। মানে এরকম নয় যে বাজে তর্ক করে, একদম না। এরা জীবনে যেটা প্রয়োজনীয় সেটা গ্রহণ করতে ভালোবাসে, অপ্রয়োজনীয় হলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে। তো এই জন্য তার্কিক, মানে কুতর্ক নয়, সুতর্ক করে, যুক্তি দিয়ে বোঝায় এরা, এরকম ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এরা এই শৈশবটা, ছোটবেলাটা খুব কষ্টে কাটে বলে জীবন যুদ্ধে এরা তৈরি হয়, এবং খুব সহজে তৈরি হতে পারে, জীবন যুদ্ধে জয়ী হয়, জীবনের প্রতিষ্ঠা পায়, এবং একটা সময় গিয়ে এরা সর্বসুখ লাভ করে। তবে এই যে শৈশবের কথায় বলতে গিয়ে বলবো, শৈশবটা যখন কাটে না, খুব দুঃখে কাটে গো, খুব দুঃখে কাটে। কীরকম করে? যেমন করে এই যে বলেছিলাম, এই কৃতিকা নক্ষত্রের সঙ্গে ভগবান কার্তিকের একটা মিল আছে। কেন? এই যে এই ভগবান কার্তিকের থেকেই এই কৃতিকা নক্ষত্র নামটা এসছে, বা বলা যায় কৃতিকা থেকে কার্তিকের নামটা এসছে। তো এরকম, তো কৃতিকার সঙ্গে কার্তিকের সম্পর্ক আছে, সেটা আগে কেন আছে সেটা বলে রাখি, তাহলে বুঝতে পারবো যে কার সঙ্গে কার সম্পর্কটা আগে হয়েছে। ঠিক আছে, বুঝতে পারবো। কিরকম? যখন কার্তিকের জন্ম হয়েছিল, মানে রাক্ষস মানে তারকাসুরকে বধ করার জন্য। তো তারকাসুর এরকম হয়েছিল যে সে বর পেয়েছিল ব্রহ্মা থেকে, যে শিবের পুত্র তাকে মারতে পারবে, আর কেউ পারবে না। আর তারকাসুর জানতো যে শিব কোনদিন বিবাহ করবে না, শিব কখনো বিবাহ করবে না, তাই জন্য সে ভেবেছিল আমি কোনদিন মরবই না, কারণ শিব তো বিয়েই করবে না, আবার তার পুত্র কি হবে, এরকম ব্যাপার, বিধি অন্যরকম ভাবে। যাই হোক, এবারে শিব আর পার্বতীর যথাসময়ে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে কার্তিকের জন্ম হলো। কার্তিক ভগবানের জন্ম হওয়ার পরে
মা মাতা পার্বতী শিবের যে শক্তি হয়েছে না, সেই শক্তির ফলে উৎপন্ন যে এনার্জি, যে সন্তান স্বরূপ এনার্জি, সেটাকে তিনি সহ্য করতে পারলেন না। মানে তার তাপ, তার এনার্জি, তার শক্তি, তার যে তেজ, সেটাকে সহ্য করতে না পেরে তিনি কি করলেন, ওই সন্তানকে গঙ্গার জলে বিসর্জন দিলেন। আর গঙ্গা মাও কি করলেন, তখন তারও তেজ তিনিও সহ্য করতে পারলেন না, তো তিনি কি করলেন, আকাশে তুলে দিলেন। তো আকাশে তুলে যখন দিলেন, তখন ওই কৃতিকা নক্ষত্রের যে 6জন কৃতিকা নক্ষত্র আছে, যে এই নক্ষত্রের 6জন মানে নক্ষত্র একসঙ্গে কৃতিকা নক্ষত্র বলা হয়। তো এই মানে এই নক্ষত্রতে, কৃতিকা নক্ষত্রে 6টা নক্ষত্র আছে, ঠিক আছে, মহাকাশে এই 6টা নক্ষত্রকে একসঙ্গে কৃতিকা নক্ষত্র বলা হয়। ওই 6জন কৃতিকা ওই শিব আর পার্বতীর, শিব শক্তির পুত্রকে গ্রহণ করলেন, এবং নক্ষত্র তো এনার্জিতে ভরপুর একটা পিণ্ড, অগ্নিপিণ্ড, তার সে অগ্নির পিণ্ড বা মানে আমাদের শিব শক্তির এনার্জিকে গ্রহণ করতে সক্ষম হবে, এটা স্বাভাবিক। তো তারা গ্রহণ করলেন, এবং তারা 6জন নক্ষত্র তারা মায়ের মতন করে কার্তিককে 6 ভাগ করে নিলেন, এনার্জিটাকে 6 ভাগ করে নিলেন, একটা এনার্জিকে 6টা ভাগ করে নিলেন। তো তিনি কি করলেন, তাহলে মানে 6টা তার মাথা হলো, 6টা দেহ হলো, তাহলে কি হলেন, তিনি পরিচিত সরানন। কি বলে পরিচিত হলো, সরানন। আর কার্তিকের 6টা মাথা হলো, আর ওদিকে ভগবান, তারপরে কি হলো, আগে কৃতিকার কথাটা বলে রাখি। তো এরা অনেক দিন পালন করলেন, তো অনেক দিন পালন করলেন, মানে কৃতিকা নক্ষত্র যে সমস্ত মানে নক্ষত্রেরা ভগবান কার্তিকেয়কে অনেকদিন পালন করলেন। পালন করার পরে একদিন মাতা পার্বতী জানতে পারলেন যে তার পুত্র মানে কার্তিক কৃতিকা নক্ষত্রদের কাছে আছে, এবং তাদের কাছে লালন পালন হচ্ছে বা বড় হচ্ছে আর কি, তার শৈশবটা কাটছে। জানতে পেরে তখন কি করলেন, কার্তিককে 6টা যে কার্তিক হয়েছিল, সেই 6টা কার্তিককে এক জায়গায় নিয়ে এলেন। তো এক জায়গায় বডিটা চলে এলো, কিন্তু মাথাগুলো 6টা রয়ে গেল। তো এরকমই এই তার দেহ আকৃতি, 6টা মাথা একটা দেহ, তাই সরানন তিনি। আর এবার সেই তখন থেকে তারপর জীবনযাত্রা শুরু হলো। ভগবান কার্তিক মায়ের কাছে গেলেন, ফিরে এলেন, ভগবান শিবের কাছে ফিরে এলেন, কৈলাস পর্বতে ফিরে এলেন। তারপর থেকে তার যাত্রা এবং তার শৈশব কাটে। তার মানে প্রথম 7টা বছর তিনি ছিলেন ওদের কাছেই, কৃতিকা নক্ষত্রের কাছে, মহাকাশে, বাবা মার থেকে অনেক দূরে। তারপরে তিনি বাবা মার কাছে ফিরে এলেন ডবল এনার্জি নিয়ে, এবং তারপরে আগামী দিনে জীবন যুদ্ধের জন্য তৈরি হলেন। তিনি সেনাপতি পদে আসীন হলেন, নিজের বল বুদ্ধি বিদ্যার দ্বারা তিনি ওই পদ পেলেন। তো এরকমই তার জীবন, এবং এই রকমই জীবনের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এই কৃতিকা নক্ষত্রের মানুষদের মধ্যেও। তো কৃতিকা নক্ষত্রের যে পাখি কথা বলেছিলাম, সেই পাখিটা হচ্ছে ময়ূর। কেন, ওই যে কার্তিকের সঙ্গে ময়ূর সম্পর্কিত আছে, কার্তিকের বাহন তো ময়ূর, আর এই ময়ূর হচ্ছে ভগবান কৃষ্ণেরও প্রিয়। তাহলে শ্রীকৃষ্ণের প্রিয় বাহন, মানে প্রিয় পাখি। তো এই ময়ূর কি হলো, আমাদের মানে ময়ূর কি হয়, ময়ূর কি করে, সাপকে খেয়ে নেয়। মানে ময়ূরের খাদ্য কি, সাপ বা অন্যান্য আরো কিছু হলেও সর্প খেতে খুব ভালোবাসে, তার মানে বিষকে অ্যাবজর্ব করে। তো এরা ওই জন্য নেশারও হয়ে যায়, মানে নেশায় আসক্ত হয় খুব। তো এটা স্বাভাবিক, কিন্তু আমি বলবো যে এটা না করলেই ভালো হয়। তো যাই হোক, এই জন্য এর মধ্যে এদের দেহে খুব টক্সিক তাড়াতাড়ি জমে যায়, দেহ না টক্সিক তাড়াতাড়ি জমে যাওয়ার ফলে দেহ মানে রোগগ্রস্ত হয়। এজন্য এদের কি হয়, রোগ হয়, অর্শ রোগ, প্রেশারের রোগ থাকে, সুগারের রোগ থাকে, লিভারের সমস্যা হয়। তো মাঝে মাঝে বয়সকালে এইসব সমস্যাগুলো বেশি করে হয়। যেটা ইয়াং বয়সে আমরা কি করতাম, ইয়াং বয়সে তাড়াতাড়ি খেয়ে নিতাম, হজম করতে পারতাম, একটা দারুণ শক্তি ছিল, এনার্জি ছিল, খাবার হজম করার শক্তি ছিল। কিন্তু যত বয়স হয় তত এই এনার্জিটা কমতে থাকে। তো এবার কি হয়, তখন দেহ কমতে থাকে, এনার্জি, এবার মোটা হতে শুরু করি। অনেকেই বয়সের আগেই মোটা হয়ে যায়, মানে খুব কম বয়সে মোটা হয়ে যায়, খুব বেশি খায় বলে মোটা হয়ে যায়। কিন্তু আবার বেশিরভাগ মানুষ আছে যারা এটা মেনটেন করে থাকতো, তো বয়সকালে খুব মোটা হয়ে যায়। কৃতিকা নক্ষত্রের দেহটা এরকমই, বা এই চেহারাগুলো এরকমই হয়। তো যাই হোক, একটু গোঁড়া জেদি হয় বটে, কিন্তু মন থেকে ভালো, খুব ভালো, বিশ্বাসী হয়, ধার্মিক হয়, নীতি পরায়ণ হয়। তো এরকমই মানুষ। তো আচ্ছা, এরপরে কি বলবো, ভগবান কার্তিকের যে একটা জীবন, তার জীবনটা কিন্তু ট্র্যাজেডিতে ভরা, দুঃখে ভরা। জন্মের পর থেকে মা বাবা থেকে ছাড়া হয়ে গেল, অনেক কষ্টে দেহটা টুকরো হয়ে গেল, এনার্জি টুকরো হয়ে গেল, এনার্জি কমে গেল। তারপরে আবার একটা সময় জোড়া লাগলো,
তারপর সেই এনার্জিকে ব্যালেন্স করে আবার জীবনের পথে নতুন করে সেজে উঠে তাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা, তারপরে সেনাপতি পদেও বারবার যুদ্ধ। তার মানে জীবন সংগ্রামে ভরপুর, সংঘর্ষে ভরপুর, কষ্টে দুঃখে ভরপুর। জীবনে সাফল্য আছে, কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে সংগ্রাম আছে, সংঘর্ষ আছে, এইটা জীবনে অঙ্গ। তাহলে কৃত্তিকা নক্ষত্রের লোকেরাও তাই, মানে এদের জীবনে সংঘর্ষ, সংগ্রাম, যুদ্ধ এটা লেগেই আছে। সাফল্য আছে, সাফল্যের সঙ্গে সঙ্গে যখন এরা সফল হয়, যখন এরা সাফল্য লাভ করে, তখন এদেরকে লোকে আত্ম অহংকারী ভাবে, ভুল ভাবে, এটা ভুল বোঝে। তা ভাবে বাবা খুব তো দাপট, খুব তো গর্ব, কিন্তু এরা যে কত কষ্ট করে এই পদটা লাভ করেছে সেটা মানুষ দেখে না। আর এরা এমনিতেই বললাম কর্কশ ভাষী হয়, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে, স্পষ্ট বক্তা, স্ট্রেট ফরওয়ার্ড হয় বলে লোকে এদের পছন্দ করে না। এদের বন্ধু কম, এদেরকে প্রায় একাই থাকতে হয়। মানুষ এদের ভুল বোঝে। এইবারে কি হয়, এই মানুষগুলোকে যখন এরা মানুষগুলো না যখন সঠিক পদে যায়, উচ্চ পদে যায়, তখন এরা বন্ধু খুঁজে পায় না। আর এই যে নিচের কিছু, যেমন যারা বন্ধু হয়েছিল এতদিন ধরে, তারা ছেড়ে গেল হঠাৎ করে। এখন ভাবলে বাবা ও তো এখন অনেক বড় অফিসার হয়ে গেছে, ওর সঙ্গে গিয়ে যাওয়া সম্ভব হবে, ওর সঙ্গে আর যাবো না, ও এখন বড় লোক হয়ে গেছে, অনেক বড় মানুষ হয়ে গেছে গো, ওর কাছে যাবো না। সেই বন্ধুগুলো নিজের কি বলবো, সেই যোগ্যতা নেই ওখানে যাওয়ার জন্য, ওর কাছে পৌঁছাবার জন্য যোগ্যতা নাই। আরে একটা অফিসারের গেট পার করতে গেলে তার দারোয়ানকে পাস করতে হয়, তার কাছে পারমিশন লাগে, অনেক কিছু, তার স্ট্যাটাসটাকে মেনটেন করতে হবে, সেরকম পর্যায়ে যেতে হবে, বিদ্যা বুদ্ধি থাকতে হবে, তবে তো তার কাছে যাওয়ার মতন যোগ্যতা লাভ করবে। এই বন্ধুগুলো বা এই আশেপাশের লোকগুলো সেটা ছিল না, আর নেই, তো যেতে পারে না, কাছে ঘেঁষতে পারে না, তাই তাকে তারা হিংসা করে। কি করে? ওই লোকটাকে এই সব মানুষগুলো, সারাউন্ডিংসের মানুষগুলো, আত্মীয় স্বজনরা সব হিংসা করে, ঈর্ষা করে, ভুল বোঝে, বদনাম দেয়। তো এরকম একটা তাদের জীবন। এবং কি হয়, যখন তারা আবার এদের সঙ্গে সবকিছু, ওই লোকটা উদার লোক, যে লোকটা কৃত্তিকা নক্ষত্রের উচ্চ পদে আসীন যে ব্যক্তিটা, সে উদার মানুষ, সে কি করবে, তার এদের ইগো, এদের হিংসা, কিন্তু ওর নেই। এর ইগো থাকলেও সেটা অন্য জায়গায়, কিন্তু এদের সঙ্গে আর কোনো ইগো নেই, কারণ এরা বন্ধু। তো বন্ধু হয়ে যখন মিশতে আসে, তখন এদের একটা উল্টো এক্সপিরিয়েন্স হয়। এরাও ভাবে যে এরা কি করে, তখন একটা দূরত্ব তৈরি করে নেয়, সামাজিক দূরত্ব তৈরি করে নিল। ঠিক আছে, এই মানুষটার সঙ্গে তখন এই চারপাশের মানুষরা আর সহজে মিশতে পারে না। এবার কি হয়, তখন একে তখন আলাদা করে দেয়, পুরোপুরি মেন্টালি আলাদা, সবকিছু থেকে আলাদা। এর সঙ্গে মিশে আছে, তাও যেন মনে হচ্ছে আলাদা আছে। এটা হবেই, এটা হয়, আলাদাই থাকতে হবে, তাকে একা থাকতে হবে। তার মনে অনেক কষ্ট, সফল মানুষ কিন্তু সে একা। তাই একাকী যোদ্ধা, যোদ্ধা মানে একাকী ভাই, মনে রাখতে হবে। যারা শিয়াল হবে, কুকুর হবে, যারা ভীতু হবে, শয়তান হবে, তারা দল বেঁধে থাকে। আর যে যোদ্ধা হয়, সাহসী হয়, বীর হয়, সে একা থাকে। এটা মনে রাখতে হবে, এটা জীবনের নয়, প্রকৃতির নিয়ম। ঠিক আছে, তাই শয়তান, কুকুর, শিয়াল এরা কি করে, দল বেঁধে থাকে। দল বেঁধে থাকে কারণ সে ভীতু, সে দুর্বল, সে জানে আমাকে একা পেলে পিটিয়ে মেরে ফেলবে, তো ওই জন্য একা ঘুরবে না সে। তো যারা দেখবে শয়তান প্রবৃত্তির হবে, তারা ওই দল বেঁধে ঘোরে, দল ভারী করে, দলে বাড়ায়, সংখ্যা বাড়ায়, এই সময় এইটা তাদের নেচার, প্রকৃতির এটা নিয়ম। তো এইরকম কার্তিক ভগবান যোদ্ধা, সে একা থাকে, একা ফিল করে, কষ্ট পায় সে, এরকমই ব্যাপার। তাকে একটা সময় যেতে হয়েছিল মা বাবাকে ছেড়ে দক্ষিণ প্রদেশে, আমাদের যেটাকে এখন চেন্নাই বলি বা তামিলনাড়ু বলি, তো সেখানে যেতে হয়েছিল। এবং সেই দিকটা রক্ষা করার দায় তার ভগবান শিব তাকে দিয়েছিলেন, যে এটা তোমার কর্তব্য, যে দক্ষিণ প্রদেশকে রক্ষা করো। তিনি সেই আদেশ পেয়ে তিনি সেই কর্তব্য পালন করতে গেছিলেন। এবং সেটা কোথায়, উত্তরে কৈলাস আর কোথায় দক্ষিণে আমাদের তামিলনাড়ু, সেই জায়গায় তিনি গেছিলেন নির্বাসনে, প্রায় নির্বাসনের মতনই একটা ব্যাপার। সেখানেও একা থাকতেন। তারপরে তার যে জীবন সঙ্গিনী দেবসেনা, তিনিও তার জীবনে এলেন, কিন্তু তাকেও একটা সময় গিয়ে আলাদা হতে হয়েছিল। তাই এদের দাম্পত্য জীবন খুব একটা ভালো হয় না, দাম্পত্য জীবন খুব সুখের হয় না। তবুও অন্যান্য মেষ রাশির অন্যান্য যে নক্ষত্র আছে তার থেকে অনেকটা ভালো। কিরকম ভালো? ওই যে অশ্বিনী বা ভরণীর থেকে অনেকটা ভালো, কারণ এদের যে জীবন সাথী হয় তারা একটু শান্ত, সৌম্য, সুন্দর হয়, খুব ভালো। এদের মধ্যে দারুণ একটা খুব কোয়ালিটি থাকে, এ সিস্টেমেটিক ওয়েতে চলে, ডিসিপ্লিনে চলে, রুলসে চলে, নিয়মে চলে। এদের জীবন সাথীরা এরকম হবে, কোনো রকম আলতু ফালতু ব্যাপারে এদের কোনো মন থাকে না, এবং ওই ডিসব্যালেন্স লাইফ এদের জীবন সাথী পছন্দ করবে না।
ডিসিপ্লিন লাইফ পছন্দ করবে। তাই এরাও, যেহেতু এরা হচ্ছে যে উচ্চপদস্থ কোনো একজন ব্যক্তি বা উচ্চপদস্থ যদি সরকারি কর্মচারী নাও হয়, যদি ব্যবসায়ীও হয়, ব্যবসায়ী যদি সফল হতে হয় না, তাকেও ডিসিপ্লিন লাইফে চলতে হবে, না হলে ব্যবসা উল্টে যাবে, গণেশ কখন চলে যাবে কোনো ঠিক নেই। তো এই ডিসিপ্লিন লাইফটা মেনটেন করতে হয়, তাকেও একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হয়, এবং তার জীবনসাথীরা তাকে সেই কাজে সাহায্য করে, এবং না করলে ফুস হয়ে গেল, ব্যবসাও গেল, জীবনসাথী গেল, তুমিও গেলে, তোমার সব কিছু গেল। তো এইটা করে, এটা ভাগ্য যে এরা করে, ওই একটাই কারণ যে এদের জীবনসাথী সিস্টেমেটিক হয় বলে বা এদেরকে সাপোর্ট করে বলে এরা ভাগ্যক্রমে সেরকম জীবনসাথী বেশিরভাগ ক্ষেত্রে পায়। সবাই যে পাবে তাও নয়। শুক্র আর রবি যদি, এবং রবি মঙ্গল শুক্র যদি ভালো থাকে তবেই এরকম হবে, না হলে উল্টো ফল হবে। আর শুক্র হচ্ছে আমাদের ওই মেষ রাশি যেহেতু, তাই তাহলে কি দাম্পত্য জীবনে কারক শুক্র। এখন শুক্র যদি রাহুর সঙ্গে থাকে তাহলে কি সিস্টেমেটিক ওয়েতে চলবে, রাহু রুল ব্রেক করবে, ওর বউ হবে বা জীবনসাথী হবে, সে একদম এই যা বলবে তার ঠিক উল্টো করে বসে থাকবে, কোনো ডিসিপ্লিন মানবে না, কোনো অর্ডার ফলো করবে না, এরকম ব্যাপার। তো এই যে বললাম কৃতিকা নক্ষত্রের মানুষরা কেমন হবে, একটু গোঁড়া হয়, একটু প্রাচীন রীতিনীতি মেনে চলে, পছন্দ করে। তো সেই জীবনসাথী যদি এরকম হয়, শুক্র রাহু কম্বিনেশন হয়ে গেল, একদম হয়ে গেল, ওই এই যে চলবে উত্তরে, এই চলবে দক্ষিণে, তো দাম্পত্য জীবন শেষ, ফিনিশ, এরকম ব্যাপার। তো এই রকম যদি হয় তো খারাপ। যদি এরকম না হয়, অর্থাৎ শুক্র রবি মঙ্গল ভালো আছে, তখন সেই রকম অবস্থায় জীবনসাথীগুলো একটু ভালো হয়, সাপোর্টিভ হয়, সিস্টেম্যাটিক হয়, ডিসিপ্লিনড হয়, তাহলে তাদেরকে জীবনে, মানে এই কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাকে জীবনে এগিয়ে দেয়, ভালোবাসে। ভালোবাসা পাওয়াটা খুবই কঠিন, এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, বা ভালো জীবনসাথী পাওয়াটা ভাগ্যের ব্যাপার, পাওয়া খুব শক্ত কাজ, এটা ভাগ্যে না থাকলে হয় না। আর ভাগ্যে বেশিরভাগ লোককে দেয় না, কারণ তুমি যদি ভালো জীবনসাথী পেয়ে যাও, ভগবান বলছে তুমি ওকে নিয়েই ব্যস্ত থাকবে, আমার কথা ভুলে যাবে, তাই তোমাদেরকে দেওয়া হবে না। বেশিরভাগ লোককে বিয়ে করে শান্তি দেওয়া হয় না, কারণ এটাই নাকি প্রকৃতির নিয়ম। প্রকৃতিকে জানি না, কিন্তু প্রকৃতি নাকি বলেছে, আমরা নাকি জেনেছি যে ভগবান শিবও নাকি শান্তি পায় নাই, ভগবান শ্রীরামও শান্তি পায় নাই, এরকমই একটা ব্যাপার। তো এই তারা যদি না শান্তি পায়, তাহলে বিবাহ করে শান্তি পাওয়া মানুষ আছে বলে আমার মনে হয় না। বিবাহ জিনিসটাই এরকম, বিবাহ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। কেন সপ্তম ভাব বা বিবাহ ব্যাপারটা মারক, মানুষের জীবনকে তিলে তিলে ক্ষয় করে, সেটা যেই হোক, সে স্ত্রী হোক পুরুষ হোক, বিবাহ করা মানেই ক্ষয়ের দিকে চলে যাওয়া, ঠিক আছে? তো আমি বলছি না তোমরা বিবাহ করো না, এটা ধর্ম, এটা পালিয়ে গেলে আবার পরে আবার তোমাকে এমন দেবে, ওটা করা যাবে না। মন যদি চায় করবে, না করলে, না চাইলে করবে না। তবে সংসারে কষ্ট আছে বলে, কিছু পাবে না বলে তুমি করবে না বা চলে যাবে, এড়িয়ে যাবে দায়িত্বটা, এটা করা চলবে না। তুমি এসছো এখানে পৃথিবীতে, তোমার একটা কর্তব্য আছে। কি কর্তব্য? প্রথম হচ্ছে যে ধর্ম পালন করবে, ধর্ম পালন করবে, কর্ম করবে, বীরের মতো কর্ম করবে এবং কল্যাণ করবে জগতের। তো তার জন্য তো যাতে তোমার এই কর্মটাকে তুমি যদি কন্টিনিউ করতে পারে, কেউ তোমার মতন আরো একটা কাউকে নিয়ে আসা তোমার কর্তব্য, যাতে তোমার কর্মটা কন্টিনিউ চলে এই প্রকৃতিতে, এই পৃথিবীতে। তাহলে কি করতে হবে? তো তোমাকে তখন তোমার মতন কাউকে আনার জন্য বিবাহ করতে হবে। যেমন করে ভগবান শিব করেছিলেন, কার্তিককে নিয়ে এসেছিলেন, তারই এনার্জি, তারই জেরক্স কপি, প্রোটোটাইপ। তো এরকমই তোমাকেও করতে হবে, এটা ধর্ম, এটা আমার কর্ম, আমার যে লিগেসি আছে, আমার যে ট্র্যাডিশন আছে, সেটাকে আমি যাতে কন্টিনিউ করতে পারি, তার জন্য ব্যবস্থা হলো বিবাহ করা। এখন যদি এটাকে কেউ ভোগ করা বলে, কেউ যদি বলে যে এটাকে আমি, বিবাহ একটা ধর্মের মধ্যে পড়ে, সাধনার মধ্যে পড়ে, তো আমরা এটাকে এখন সাধনা পর্যায়ে নিয়ে যাই না, এটাকে এখন ভোগের পর্যায়ে নিয়ে গেছি, তাই তো দুঃখ, ঠিক আছে? এটা একটা একটা আশ্রমের পর্যায়ে। বিবাহ করা মানে আমরা একটা গার্হস্থ আশ্রমে প্রবেশ করলাম। আশ্রম মানে ত্যাগের জায়গা, আশ্রম মানে ভোগের জায়গা নয়, এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আর আমরা এখন এটা ভুলে গেছি বলি আমাদের এটা এখন বিবাহিত জীবনটা আশ্রম নয়, এখন নরক হয়ে গেছে, এবং আগামী দিনে আরো হবে। তো যাই হোক, এরকমই একটা আমাদের বিবাহ করার উদ্দেশ্য, একটু ছোট্ট করে বললাম, এটা আমাদের করতে হবে, করা ধর্ম। তো এই দাম্পত্য জীবনটা মোটামুটি মধ্যম প্রকারের, খুব একটা সুখের হয় না। উচ্চাভিলাষী হয়, উচ্চবিলাসী হওয়াটা খুব ভালো, মানে অ্যাম্বিশাস হওয়াটা খুব ভালো, একটা ভালো গুণের মধ্যে পড়ে, আমি মনে করি খুব ভালো গুণ এটা, তো সবার থাকা উচিত। আচ্ছা, যেটা বলছিলাম, এদের জাতি বা বর্ণ হয় বৈশ্য বর্ণ, তাই ব্যবসায়িক বুদ্ধি প্রবল, দারুণ ব্যবসা বুদ্ধি, এদের ভালো ভালো আইডিয়া আছে মাথায়, আইডিয়া বের করতে পারে, ক্রিয়েটিভ আইডিয়া। নতুন এই যে যারা আইপিএস হয়, যারা আইএএস হয়, তো তারা ভালো কি করে, তারা গভর্নমেন্টের নীতিগুলো বা সিস্টেম, মানে আইনগুলোকে এরাই তো তৈরি করে, তারপর তো সেগুলো আইনে পরিণত হয়।
এরকম ব্যাপার না। এরা মানে আইন মানে কি, নতুন সিস্টেম বা নতুন নীতি তো এরা তৈরি করতে পারে, আইডিয়া এদের মাথায় আসে ঘুরঘুর করে। দারুণ বুদ্ধিমান মানুষ, দারুণ বুদ্ধিমান মানুষ। মানে এরা কি ডিপ্লোম্যাটিক, হেভি ডিপ্লোম্যাটিক, কূটনীতিবিদ, ভালো পলিটিশিয়ান হতে পারে। যদি রবির থাকে ভালো, আর যদি থাকে গুরুদেব ভালো, মঙ্গল থাকে তেজি বলবান, তাহলে এরা ভালো পলিটিশিয়ান হবে, নেতা মন্ত্রী পর্যন্ত হবে, এরকম হয়। গুণবান ভাগ্যবান, এদের সন্তানও হবে গুণবান ভাগ্যবান। গুণ তো আছেই, এখন যদি সেই গুণকে ভালো কাজে লাগায় তো ভালো হবে। এদের কি বলেছি, রাক্ষসগণ, সেই এদের মধ্যে সেই ক্ষমতা আছে নিজের ভাগ্যকে নির্মাণ করার, নিজের যোগ্যতায় নিজের হাতে এরা ভাগ্য নির্মাণ করে। আর ভগবান কার্তিক সেরকমই করেছিলেন, এবং শ্রীকৃষ্ণও তাই। শ্রীকৃষ্ণের সঙ্গেও এই একটু ময়ূরের দিক থেকে রিলেট করতে পারি। তিনিও তো শৈশব বাবা মার থেকে ছাড়া হয়েছিলেন, তারপরে তিনি আবার বাবা মার সঙ্গে 7 বছর বয়সে ফিরে গেলেন, এবং তারপরে হলো যে তারও প্রিয় পাখি ময়ূর, এবং তিনি ময়ূরের পালক মাথায় রাখেন, এবং তার ভগবান শ্রীকৃষ্ণেরও শৈশব বয়সটা কষ্টে কাটে, এবং তারপরে বাকি জীবনটাও কষ্ট এবং সংগ্রামে ছিল। তিনি রাজা ছিলেন বটে, কিন্তু তার কেমন ছিল, তার জীবনটা শান্তির ছিল না। তাকে সারা জীবন যুদ্ধ করতে হয়েছে, কি করার জন্য না, ধর্ম স্থাপন করার জন্য। মানে আমি শুধু একটাই কথা ভেবে অবাক হই যে এই পৃথিবীতে তারই লীলায় নাকি সব হয়, তারই ইচ্ছায় নাকি সব হয়, কিন্তু এত অধার্মিক মানুষগুলো, এই রাক্ষস প্রবৃত্তিক মানুষগুলো কি করে জন্ম নেয় ভগবান জানে, তিনি জানেন, ওরাই নাকি তার লীলা। ওই যে এই সমস্ত রাক্ষসগুলো কি করতে এলো, আর কেনই বা এসে মানুষগুলোকে কষ্ট দেয়, আর তাকেই বা কি দরকার আছে যে ওই আবার জন্ম নাও, যে আবার বাঁশি বাজাও, বাঁশি বাজিয়ে আবার বাঁশি ছেড়ে চক্র ধরো, ওদেরকে মারো, এটাই নাকি লীলা। আমি বুঝি না এগুলো কেন করবে, তার ইচ্ছায় সব কিছু হয়। শিশুপালকে যদি 1 কিলে মেরে ফেলতো কি হতো, 99 বার ক্ষমা করে দিয়েছে, মানে 99টা অন্যায় করেছে, হয়তো 99টা লোককে খুন করার পরে তিনি চক্র ধরলেন, আমার 99 জন লোক মরলো, তারপরে উনি অ্যাক্টিভ হলেন। এই তাই সেটা আবার দেখতে গেলে তিনি বলছেন যে ওই 99 জন লোক যারা মরলো তাদের কর্মফল ভালো ছিল না, তাদের কোথাও কর্মফল খারাপ ছিল, তাই ওর হাত দিয়ে কর্মফল পেয়ে গেল। এগুলো জানি না কি ব্যাপার, তিনি ভগবান, তিনি জানেন। আমার মাঝে মাঝে খুব খুব লাগে, মানে আমি নিজেকে প্রশ্ন করে উত্তর পাই না এসবের, খুব ডিফিকাল্ট ব্যাপার, ক্রিটিক্যাল ব্যাপার। যাই হোক, তার জীবনটা কষ্টে ছিল। তিনি ছিলেন তারকার রাজা। তিনি রাজা কেন, তিনি রাজেশ্বর, তিনি গোটা পৃথিবী জগতের ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তার জীবনটাও মানুষ হয়ে এসে কষ্টে কেটেছে। কেউ তাকে শান্তি দেয়নি, কেউ না। তার পুত্র শেষ বয়সে তাকে কষ্ট দিয়েছে, শাম্ব কষ্ট দিয়েছিল, এরকম করে কেটেছে। তো তোমরা সবাই জানবে, পড়বে। আমি আর এই ভিডিওতে বলবো না, কারণ ভিডিও বড় হচ্ছে, আমি আর বড় করতে চাই না, খুব সহজে মানে খুব সংক্ষেপে বলে ফেলবো বাকিগুলো। তো জাতি বৈশ্য, ব্যবসা বুদ্ধি প্রখর, জনি মেষ জনি, তার মানে এরা কি ওইরকম মানে মোটামুটি কি বলবো, শান্ত স্বভাবের মানুষ হবে, এবং এদের জীবনসাথী ওরকমই চাই। যদি হয়ে গেল যে হস্তিজনী পড়ে গেল বা অন্যান্য ব্যাঘ্রজনী পড়ে গেল, তাহলে কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে না। তো মেষজনী হলে ভালো হয়। মেষকে অনেক সময় অনেকে ভেড়ার সঙ্গে তুলনা করে, তো খুব শান্ত নিরীহ একটা জীব, তো সেরকমই জীবের প্রয়োজন দাম্পত্য জীবনের জন্য, সেরকম হলেই ভালো হয়। আর এদের যে বৃক্ষ, সেটা হচ্ছে ডুমুর গাছ। ডুমুর গাছের বৃক্ষ, আর ডুমুর গাছ এই জন্যই, ডুমুর গাছের মধ্যে একটা ঔষধি শক্তি আছে অনেক, এবং ডুমুর গাছকে শিব ও শক্তির প্রতীক মানা হয়, শিব শক্তির প্রতীক। তো ডুমুর গাছের মধ্যে মানে চিকিৎসা গুণ আছে, মানে বনস্পতির তেজ বা শক্তি বা গুণ আছে। এই ব্লাড সুগার, ব্লাড প্রেশার কমাতে এগুলোকে ব্যবহার করা হয়, এবং কাটা ছেঁড়া, ডায়রিয়া, জ্বর জ্বালা, চর্মরোগ, এই সমস্ত সারাতে এই আমাদের এই ডুমুর গাছের ব্যবহার করা হয়। যাদের শুক্র দুর্বল বা শুক্রর পীড়া আছে বা সমস্যা আছে, শুক্র গ্রহের প্রতিকার করার জন্য ডুমুর গাছকে বা ডুমুর গাছের ছালকে, ডুমুর গাছের পাতাকে, ফলকে ব্যবহার করা হয়। ডুমুর গাছ খুব রহস্যময়ী গাছ, একটা রহস্যময় গাছ। তার ফুলই ফল, অনেকে বলে ডুমুর ফল নাকি দেখা যায় না বা দেখতে পাওয়া যায় না, তো তার ফুলটাই নাকি ফল, তো এটা বিজ্ঞানীরা বলেন। তো আমি এটাই বললাম। যাই হোক, তো যেটা বলছিলাম, এরা নেতা হয় খুব ভালো। এরা নেতা মানে হলো যে নেতৃত্ব দান করার ক্ষমতা আছে, দারুণভাবে নেতা হয়, এবং জন্ম থেকে, মানে জন্মগত, এটা কেউ শেখায় না, মানে একদম সহজাতভাবে এরা নেতা হয়, খুব সেনাপতি হয়, মানে এরকম ব্যাপার। অগ্নি সংক্রান্ত যে কোনো বিষয়ে এরা সাফল্য লাভ করে। অগ্নি সংক্রান্ত ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক জায়গা, অটোমোবাইল, মানে যেখানে আগুনের যা কাজ আছে, আগুন দিয়ে তৈরি হয় এমন যে কোনো কাজ, এরা সেই কাজে দক্ষ হবেই হবে, ভীষণ ক্রিয়েটিভ। তো এরকমই অনেক গুণ আছে আমাদের এই কৃত্তিকা নক্ষত্রের মধ্যে। আমি আগামী কখনো যদি সময় হয়
যদি তোমাদের সমর্থন থাকে তো এই নক্ষত্র সম্বন্ধে আরও অনেক কিছু বলবো। এখন আমি সংক্ষেপে এইখানেই শেষ করছি, কারণ ভিডিও অনেক অলরেডি বড় হয়ে গেছে, তোমরা বিরক্ত হবে, আর বড় করবো না। ভালো থেকো সবাই।